আমি প্রায় সময় আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন পেয়ে থাকি, তবে এখন রেগুলার ভিডিও না দিতে পারার কারণে সব প্রশ্নের অ্যান্সার ওইভাবে ভিডিওতে দেওয়া হয় না। তো ভাবলাম আজকে কমন একটা প্রশ্নের অ্যান্সার আপুদেরকে দিয়ে দেই। সেটা হচ্ছে আমি আমার ডেলিভারির সময় বাবার বাসাতে যাব কি না। তো সেটা নিয়ে আপুদের অনেক বেশি কিউরিয়াসিটি ছিল, সেই সাথে আমার ডেটটা কবে। তো সব কিছু আজকের ভিডিওতে বলে দিব ইনশাআল্লাহ। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকবেন, আপুদের কাছে খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমি এখন আর আগের মতো রেগুলার আপনাদেরকে ভিডিও দিতে পারি না, তো বেশ অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি। তো আমার নিজেরই আসলে কেমন যেন একটু আনইজি লাগে, মনে চায় যে রেগুলার আপনাদের সাথে কাজ করি। আসলে সব সময় তো সব কিছু চাইলেই সম্ভব হয় না। আর আপুরা আমার এই বিষয়টা বুঝেন, অনেক বেশি সাপোর্ট করেন, সব সময় আমাকে বলেন আমার নিজের খেয়ালটা নিজেকে রাখার জন্য। নিজের খেয়াল রেখে সব কিছু ঠিকঠাক রেখে তারপরে পারলে ভিডিও দিতে, না পারলে সমস্যা নেই। আপুরা যদিও আমাকে মিস করবে, তারপরও আপুরা সেটা বুঝে নেবে। তো এইভাবে করে আপুরা আমাকে কমেন্ট করে, মানসিক সাপোর্ট দেয়। তবে সব কিছুর ভিড়েও আপুদের একটা কমন প্রশ্ন, আমি ডেলিভারির সময় বাবার বাসাতে যাব কি না, আর আমার ডেলিভারি ডেটটা কবে, এটা নিয়ে আপনাদের খুবই প্রশ্ন। তো সবার উদ্দেশ্যে আজকে বলে দিচ্ছি যে আমি বাবার বাসাতে যাব কি না। তো এক কথায় অ্যান্সার দিলে যাব না, তার কারণটা এখন আপনারা জানতে চাইবেন। কারণটা হচ্ছে আমার ডেলিভারি ডেট কিন্তু জানুয়ারির 16 তারিখ। তবে আমার প্রথম বেবির সময় মানে রোজার সময় কিন্তু সিজারি হয়েছে, আর সিজারিতে হওয়ার কারণে এবার যেহেতু সেকেন্ড বেবি, তো ডক্টর কিন্তু আমাকে অনেক আগেই সিজারি করে ফেলতে বলেছে। কারণ নর্মালিতে গেলে অনেক বেশি রিস্ক থাকে, আবার নর্মালে আমাদের খুব একটা বেশি ইচ্ছাও নেই। তো সব কিছু মিলিয়েই কিন্তু এবারও সিজারিতে আগানোর প্ল্যান আছে। আর সিজারিতে যেহেতু সেকেন্ডবার, সে কারণে কিন্তু আমাকে এইবার ডিসেম্বরের 25 থেকে 28 তারিখের মধ্যে আমাকে সিজারিটা করে ফেলতে বলছে। কারণ অনেক প্রবলেম দেখা গেছে একদম লাস্ট পর্যন্ত ওয়েট করলে অনেক প্রবলেম দেখা দেয়, অনেক সমস্যা হয়। আর আমার এখানে যেহেতু আমি একা মানুষ, তো আমার ওই প্রবলেমগুলো হুটহাট হলে ফেস করার মতো আসলে মানে ওইরকম কোনো মানুষ নেই, অনেক বেশি প্রবলেমে পড়তে হবে। তো ডক্টর যেহেতু আমাকে ডিসেম্বরের 25 থেকে 28 তারিখের মধ্যে সিজারিটা করে ফেলতে বলেছে, আমরা কিন্তু সেভাবেই আগাচ্ছি। আর বলতে গেলে এটাই ফাইনাল ডেট। তো আমরা চিন্তা করেছি 26 তারিখের মধ্যে আমরা ডেলিভারিটা করে ফেলবো। তারপরও বাদবাকিটা আল্লাহ ভরসা। আর বর্তমানে রোজার পরীক্ষা চলছে। তো রোজার পরীক্ষা শেষ হবে বৃহস্পতিবার 12 তারিখ। তো এই সময় তো আসলে পরীক্ষা শেষ করার পরে দেখা গেছে গ্রামের বাড়িতে যাওয়া সম্ভব না। অনেকেই জেনে থাকবেন, আবার অনেকেই প্রশ্ন করবেন আমাদের গ্রামের বাড়ি কোথায়। আমাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ জেলা কিন্তু অনেক দূর। আমি যেহেতু এখন কুমিল্লা জেলার লাকসাম থানাতে থাকি আপনাদের ভাইয়ের জবের পারপাসে, তো এই লাকসাম থেকে মানিকগঞ্জ যাওয়া কিন্তু মানে অনেক বড় একটা জার্নির ব্যাপার। তো সে কারণে এই টাইম তো ডক্টর একদমই জার্নি নিষেধ করে দিয়েছে। দেখা গেছে 7 মাসের পর থেকেই বা 8 মাসের সময় থেকে কিন্তু জার্নি করা টোটালি নিষেধ। তো সেইখানে আমার তো আর হাতে গোনা মাত্র অল্প কয়েকটা দিন আছে। তো এই কয়েকটা দিনের মধ্যে তো আসলে জার্নি করা কোনোভাবেই যাবে না। আর আমি পুরো বছরটা এত কষ্ট করে মেয়েকে পড়াশোনা করিয়েছি, তো তারপরে ফাইনাল পরীক্ষা না দিয়ে পরীক্ষার আগে বাবার বাসাতে চলে যাব, তো এরকম মানে আমি করতে পারিনি কখনোই। এই চিন্তাটা আমার মাথায় আসেনি যে মেয়ের পড়াশোনাটা অফ করে দিয়ে তারপর আমি বাবার বাসাতে যাব, ফাইনাল পরীক্ষাটা দেওয়াবো না। এটা আসলে আমি কখনো কল্পনাতেও আনতে পারি না, রোজার বাবাও আনতে পারে না। আর আরেকটা কথা আমি যদি বাবার বাসাতে যাই, তো সেই ক্ষেত্রে মিনিমাম আমাকে 2 থেকে 3 মাস আগে চলে যেতে হবে ডেলিভারি ডেটের। আবার দেখা গেছে বেবি হওয়ারও মিনিমাম 2 মাস পরে আসতে হবে। তো এই যে 4-5 মাস সময়, তো এই 4-5 মাস সময় তো আসলে নিজের সংসার ফেলে রেখে বাবার বাসায় পড়ে থাকার কোনো মানেই হয় না, বা এটা আসলে সম্ভবও না। এটা যার জায়গাটা আসলে সেই বুঝে। তবে আমার প্রত্যেকটা গৃহিণী আপুরাই এই জিনিসটা বুঝবে যে আসলে এত ভালোবাসার সংসার, এত মায়ার একটা জায়গা রেখে কখনোই এতদিন থাকা সম্ভব হয় না। আর যদি কাছাকাছি হতো তাহলে যাওয়া সম্ভব হতো, রোজার বাবা মাঝে মাঝেই যেতে পারতো। তবে যেহেতু অনেক দূরত্ব,
তো অনেক দূরের রাস্তা, তো রোজার বাবা চাইলেও হুটহাট যেতে পারবে না। আর এখানে এত দিন মানে মাসের পর মাস একা একা থাকতে থাকতে সে নিজেও একটা মানসিক মানে অশান্তির মধ্যে পড়ে যাবে, কারণ মেয়েকে রেখে সে এতদিন তো আসলে কখনো ওইভাবে একা থাকেনি। তো সব কিছু মিলিয়ে আসলে নিজের সংসার রেখে তো আসলে এতদিন বাবার বাসাতে গিয়ে থাকা সম্ভব হয় না। তো সে কারণেই মূলত আমার বাবার বাসাতে আসলে যাওয়া হবে না। তো আমার ডেলিভারি যে ডেট, এর আগে যদি হুটহাট কোনো প্রবলেম না হয় আল্লাহর রহমতে, সেক্ষেত্রে আমরা তো চিন্তা করেছি 25-26 তারিখে ডেলিভারিটা করে ফেলবো। তো তার 1-2 দিন আগে আমার আব্বু আম্মা আসবে। আর যদি কোনো ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে তো আগেই চলে আসবে। তো এভাবেই হচ্ছে মোটামুটি আমাদের সামনের দিকে আগানো হচ্ছে। আর আশা করি আমার আপুরা তাদের প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গিয়েছেন। আর কি কারণে বাবার বাসাতে যাব না সেটাও আপনারা বুঝতে পেরেছেন। আর অনেকেই প্রশ্ন করবেন যে আমার শ্বশুর বাসাটা নিয়ে। আসলে আমার শ্বশুর বা শাশুড়ি কেউই এই পৃথিবীতে আর নেই। আমার শাশুড়ি মারা গিয়েছে 1 বছরের মতো হয়েছে। আর আমার শ্বশুর মারা গিয়েছে রোজার বাবা যখন 7-8 বছর বয়স, সেই সময় মানে অনেক বছর আগেকার কথা। তো সেই জায়গা থেকে বলবো শ্বশুর বাসাতেও আমাকে দেখার ওইভাবে কেউ নেই। আর আমার ভাসুরেরা যারা আছে তারা তো সবাই আসলে নিজের সংসার নিয়ে ব্যস্ত। আর রোজার বাবা হচ্ছে ফ্যামিলিতে একদম ছোট। তো সবাই যেহেতু আমার বড়, আর তারা তো তাদের সংসার নিয়ে ব্যস্ত, তারা তো আর আমাকে দেখবে না, এটাই স্বাভাবিক। আর আমার শ্বশুর বাসাও কিন্তু মানিকগঞ্জ জেলাতেই। তো দেখা গেছে এখান থেকে শ্বশুর বাসাতে তো যাওয়ার কোনো কথাই আসে না, সেই সাথে বাবার বাসাতে যাব। সেখানে আমার বাবা মা, আমার বাবার বাসার ফ্যামিলির দিক থেকে বলতে গেলে আমার খালামণি, তারপর হচ্ছে আমার আঙ্কেল, সেই সাথে মামা মামি সবাই আছে, নানুরা সবাই আছে আমাকে দেখার। তবে আসলে আমি আমার সমস্যার কারণে সেখানে যেতে পারছি না। ওখানে যদি যেতে পারতাম তাহলে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আমি অনেক বেশি পেতাম, আমাকে দেখা গেছে কিছুই করতে হতো না। তবে ওই যে এখন বড় একটা বেবি আছে, একে নিয়েই হচ্ছে ব্যস্ততায় দিনগুলো কাটছে। সে কারণে আর ওই দিকে যেতে পারিনি, সংসারের মায়া ত্যাগ করে, মেয়ের পড়াশোনার মায়া ত্যাগ করে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন রোজার জন্য, রোজার পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়, কারণ মেয়ের পড়াটার জন্যই এত কষ্ট করছি। আর এই যে এখানে আমি হচ্ছে কুশি কাটার কিছু কাজ করছিলাম সন্ধ্যার পর, আর রোজা হচ্ছে এখানে পড়াশোনা করছিল, কারণ ওর তো পরীক্ষা চলছে। তো ওকে পড়াচ্ছিলাম আর নিজেও টুকটাক কাজ করছিলাম। এভাবেই আসলে এখন দিনগুলো যাচ্ছে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি, কিছু বাজার গুছিয়েছি, এরপরে ভাত বসিয়ে রেখে এখানে মেয়েকে পড়াচ্ছি আর হচ্ছে নিজের কিছু কাজ করছি। আর রোজার জন্য আমি খুব সুন্দর একটা সোয়েটার তৈরি করেছি, রোজার বাবার জন্য একটা মাফলার তৈরি করেছি, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এগুলো কিন্তু তৈরি করা হয়েছে আরও কয়েকদিন আগে, আমি আমার বিজনেসের কাজের ফাঁকে ফাঁকেই মূলত এই জিনিসগুলো তৈরি করে ফেলেছি। আমার অনেক ইচ্ছা ছিল রোজার বাবাকে একটা মাফলার তৈরি করে দিব আর মেয়েকে একটা সোয়েটার তৈরি করে দিব। আমি আমার কুশি কাটার বিজনেসের লাইফে বা কুশি কাটার কাজের লাইফে আমি সোয়েটার কখনো তৈরি করিনি। তো এবার ফার্স্ট টাইম রোজার জন্য একটা সোয়েটার তৈরি করেছি, এত সুন্দর হয়েছে, মানে সবাই এত বেশি পছন্দ করেছে, মানে আমার মনে হচ্ছিল আমি কেন আগে তৈরি করিনি, তো এরকমটা মনে হচ্ছিল। তো সেই কারণে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করব। তবে দুঃখজনকভাবে আমি আগেই বলছি, আমি হচ্ছে কোনো কাজের যেহেতু এখন আর অর্ডার নিচ্ছি না, তো সেই কারণে আপুদেরকে এই সোয়েটার আমি দিতে পারবো না। যদি আমি এখন অর্ডার নিতে পারতাম তাহলে তো আপুরা অবশ্যই মানে একদম বন্যা বইয়ে দিতেন এই সোয়েটারের জন্য আমাকে নক করে। তবে দুঃখজনকভাবে হচ্ছে আমি এবার কাজের অর্ডার নিতে পারছি না। ইনশাআল্লাহ সামনের বছর শীতে আপনারা আপনাদের বেবিদের জন্য সোয়েটার থেকে শুরু করে মাফলার সব কিছুই নিতে পারবেন। আমি ইনশাআল্লাহ আবার বিজনেসটা স্টার্ট করব। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। এখানে ভাতটাও হয়ে গিয়েছে, তো এখন আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়ে গেলাম। এখন তো দুধ রেগুলারই খেতে হয়, এখন না, প্রেগনেন্সি শুরু থেকেই আসলে অল্প কিছুদিন আমি খেতে পারিনি, 3 মাসের মতো। তো তারপর থেকেই কিন্তু কন্টিনিউ দুধ খেতে হয়। তো দুধটাও জাল বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো এখানে হচ্ছে সোয়েটারটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে বেগুনি কালার সুতা দিয়ে আমি কাজ করেছিলাম, একদম হালকা বেগুনি আর একটু গাঢ় বেগুনি কালার দিয়ে আমি হচ্ছে এই সোয়েটারটা করেছিলাম। আর মাঝখানে কয়েকটা কালারের একটা কম্বিনেশন দিয়েছিলাম যাতে করে এটা দেখতে ভালো লাগে। আর বানানোর পর আসলেই এত বেশি সুন্দর হয়েছে, বিশেষ করে রোজা পড়ার পর তো রোজাকে আরও বেশি ভালো লেগেছে।
তো এই যে এখানে হচ্ছে রোজার বাবার জন্য একটা মাফলার তৈরি করেছিলাম, কয়েকটা কালারের কম্বিনেশনে জিগজ্যাগ স্টাইলে এই মাফলারটা তৈরি করেছি। মাফলারটাও তৈরি করার পর খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে, আর রোজার বাবার খুব পছন্দ হয়েছে। আমি কষ্ট করে কাজ করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে রোজার বাবাকে গিফট করতে বা আমার নিজের হাতের তৈরি কোনো প্রোডাক্ট যদি আমি রোজার বাবাকে দিতে পারি, আমার আসলে এত ভালো লাগে কি বলবো। আমি গত বছর শীতেও রোজার বাবাকে একটা জ্যাকেট গিফট করেছিলাম, সেটা অবশ্য কেনা ছিল। এবার হচ্ছে একটা কোট গিফট করেছি, সেই সাথে এই মাফলারটা তৈরি করে দিয়েছি। আমার মনে হয় সকল কাজের তৃপ্ততা এখানেই। আর নিজের হাতে মেয়েকে এই সুন্দর সোয়েটারটা বানিয়ে দিয়েছি। আসলে মানুষ পৃথিবীতে কতদিন বেঁচে থাকে তার তো কোনো হিসাব নেই, কারণ হায়াত মৃত্যু আল্লাহর কাছে। তো মানুষের গুণগুলো, মানুষের স্মৃতিগুলো কিন্তু সবার কাছে থেকে যায়। তো আমি জানি না আমার হায়াত কতদিন আছে, তবে আমার হাতের প্রোডাক্ট যে আপুরা নিয়েছেন আপনাদের সবার কাছে থেকে যাবে, আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত। তো দোয়া রাখবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আপনাদের মাঝেই সুন্দর সুন্দর কাজ নিয়ে আবারও ফিরে আসার তৌফিক দান করেন। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।